হাতিয়ার পাসপোর্ট। আর এই পাসপোর্টের জন্য তৈরি হয়ে যাচ্ছে একের পর এক ভুয়ো নথি, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা জন্মের শংসাপত্র। হাজার হাজার নথি এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গ্রেপ্তার করা হয়েছে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অনেককে, কিন্তু এত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই যে ভুয়ো নথি সেগুলো তৈরি হচ্ছে কিভাবে? কারণ এই ভুয়ো নথির মাধ্যমেই কিন্তু ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছকও কষা হচ্ছে। তাহলে ভেরিফিকেশনে গাফিলতি রয়েছে, আর সেখানে আবার কলকাতা পুলিশ কমিশনার তিনি বলছেন যে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আর এখানেও যে প্রশ্ন, এতদিন ধরে হাজার হাজার নথি জাল হচ্ছে আর পুলিশ কিছুই জানতো না, তাহলে আগে কেন খতিয়ে দেখা হলো না? এতদিন ধরে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই সব কাজ চলছে। তারপর একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলা যোগ সামনে আসছে এবং তাদের কাছেও এই ভুয়ো নথি উদ্ধার হচ্ছে। আর সাধারণ মানুষের নিরাপত্তা এই সব কিছুর ভেতরে প্রশ্নের মুখে পড়েছে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, তবে তার আগে আজকের আলোচনার বিষয় রাখবো আপনাদের সামনে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কি সেই তথ্য? বেঙ্গল বোর্ডের জাল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য তৈরি হতো পাসপোর্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই জাল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড হোক বা অন্য কিছু। কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি এই জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছিল বলেই পুলিশ দাবি করছে। বারাসাত থেকে জাল নথি জোগাড় করেছিল পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশি, এই তথ্য এবার সামনে আসছে। পাসপোর্ট জালিয়াতির ঘাঁটি কি তাহলে উত্তর 24 পরগনা? অন্যদিকে হিন্দুদের জন্য আরো ভয়ঙ্কর বাংলাদেশ। একের পর এক হিন্দুদের ওপর অত্যাচার চলছে। নড়াইলে জামাতের তাণ্ডব, মহিলাকে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়েছে। হিন্দুদের ওপর এভাবেই আক্রমণ চলছে। তবে শুরুতেই যেদিকে আমরা নজর রাখবো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট, জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল এই পাসপোর্ট জালিয়াতির চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। আর এই জাল পাসপোর্ট চক্রে অবশেষে নড়ে চড়ে বসলো কে? কলকাতা পুলিশ। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি, ডিসিপিরা। পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। এতদিন পরে নড়ে চড়ে বসলো কলকাতা পুলিশ। বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এতদিন পর কলকাতা পুলিশ নড়ে চড়ে বসলো, কি কি পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে? দেখো, রিসেন্টলি ভবানীপুর থানার একটা মামলায় সেখানে বেশ কয়েকজনকে পাসপোর্টের ঘটনায় অ্যারেস্ট করা হয় এবং সেই অ্যারেস্টের পরবর্তী ক্ষেত্রে তাদেরকে যখন কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, সেই কেসের অগ্রগতি হচ্ছে, তখনই আদালতের তরফ থেকে একটা অবজারভেশন নিম্ন আদালতের তরফ থেকে লক্ষ্য করা যায়। সেখানে বলা হয় যে পাসপোর্টের একটা পার্ট পুলিশের পড়ে, যেখানে পুলিশ আধিকারিকরা পাসপোর্ট ভেরিফিকেশন করেন। সংশ্লিষ্ট আধিকারিক যিনি ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে আবেদনকারীর কাছে অনেক ক্ষেত্রে 1987 সাল 85 সালের আগে তার ডকুমেন্টস চাওয়া হয়। এত কিছু স্ক্রিনিং করার পর একজনের পাসপোর্ট প্রসেস হয়। তাহলে মাঝে যারা ভেরিফিকেশনের প্রসেসে রয়েছেন তারা কি করে ক্লিন চিট পাচ্ছেন? আদালতের তরফ থেকে এই প্রশ্নই করা হয়। আজকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি স্পষ্টভাবে যেটা জানালেন যে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্স ছিল আজকে, এবং এই ক্রাইম কনফারেন্সে একটা বড় চ্যাপ্টার কিন্তু এই পাসপোর্ট নিয়ে ছিল। কলকাতা শহরের সমস্ত থানার অফিসার ইনচার্জদেরকে কলকাতার পুলিশ কমিশনার পাসপোর্টের বিষয়ে বেশ কিছু নতুন জিনিস বলে দিয়েছেন ইতিমধ্যেই, যেটা পুলিশ কমিশনার নিজেও জানাচ্ছেন যে আগে যে প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারী পাসপোর্ট কেউ আবেদন করার পর সে পাসপোর্ট পেত, সেই যে প্রক্রিয়া, যেটা আরপিও যে প্রক্রিয়ার একটা অন্তর্ভুক্ত যার মধ্যে আছেন, সেখানেই পুলিশ আধিকারিকরাও থাকেন। এই গোটা প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা ভুল থাকে, সেটাকে দ্রুত রেকটিফাই করতে হবে। এইগুলোর মধ্যে যাতে কোনো ভুল না থাকে। শুধু তাই নয়, যে পাসপোর্টের আবেদনকারী তিনি যদি অন্য রাজ্যে কোনো সময় থেকে থাকেন এবং সেখানে থাকার সময় সংশ্লিষ্ট ব্যক্তির যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং পরে সে আবার অর্থাৎ কলকাতা পুলিশের একাধিক পদক্ষেপ, কি বলছেন কলকাতা পুলিশ কমিশনার শোনাবো।
এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কী গাইডলাইন আছে। ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি এখান থেকে সলিলদার কাছে যাব। সলিলদা, একটা কথা আমরা মানে বারবারই বলে থাকি যে দেরিতে হলেও ঘুম ভাঙা দরকার এবং সেটা ভালো। এক্ষেত্রে যেটা ঘটেছে মানে একেবারে কলকাতার খুব কাছে আমরা বলতেই পারি বারাসাত মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনায় রমরমিয়ে এই জাল পাসপোর্টের কাজ চলছিল। পুলিশ এতদিন ধরে কিচ্ছু জানতে পারলো না, বেঙ্গল বোর্ডের নথি জাল হয়ে যাচ্ছে। দেখো, কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার রাজধানী, তো কলকাতা বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতা ইজ বিং অ্যাফেক্টেড। এবং সবচাইতে যদি সত্যি কথা বলতে হয়, তুমি মধ্যমগ্রাম বলো, দত্তপুকুর বলো, বারাসাত বলো, বসিরহাট বলো, মানে রেভিনিউ ডিস্ট্রিক্ট যেটা নর্থ 24 পরগনা, এটা হয়েছে এখন জালিয়াতির হাব হয়েছে। তুমি সমরেশ বিশ্বাস থেকে শুরু করো, রিপন বিশ্বাস থেকে শুরু করো, আলটিমেটলি কিন্তু কলকাতা অ্যাফেক্টেড হচ্ছে। বেহালার সেই পণ্যশ্রী দীপঙ্কর বলো, সবাই কিন্তু এরমভাবেই জালিয়াতি করেছে। এবং সবচাইতে যেটা চাঞ্চল্যকর তথ্য, যেটা রিসেন্ট ইনভেনশন হয়েছে, সেটা হচ্ছে যে তোমার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, যেখান থেকে তুমি অ্যাডমিট কার্ডে যেখানে এজ প্রুফটা পাওয়া যায় এবং তার যে সে যে রেসিডেন্ট সেখানকার, সেটাও প্রমাণিত হয় বার্থ সার্টিফিকেট থেকে, নাহলে তার অ্যাডমিট কার্ড থেকে, অথবা তার হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনে যেখানে মার্কশিট থাকে বা অ্যাডমিট কার্ড থাকে, তার থেকে সেগুলো জাল হচ্ছে। মানে কত মারাত্মক ব্যাপার দেখো, সেগুলোও জাল হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু সবার শেষে, এবং এমইএ থেকে কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কিভাবে এই এনকোয়ারিগুলো হবে, পুলিশ ভেরিফিকেশন, সেটা কিন্তু সিপি পরিষ্কার করে বলে দিয়েছেন এবং নোডাল অফিসার ইনচার্জকে করেছে। আলটিমেটলি ক্লিন চিটটা দেবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসাররা, সেটাও বলে দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যে আসল জায়গাটাই হিট করা হচ্ছে, বর্ডারিং এরিয়াসগুলো কিন্তু খুব অ্যাফেক্টেড, এবং ক্রাইমটা কিন্তু মেইন সোর্স অফ ক্রাইমটা কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্টের যে বর্ডারিং ডিস্ট্রিক্ট যেগুলো আছে, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, নদিয়ার প্রত্যন্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট যেগুলো আছে, এরা কিন্তু খুব ব্যাডলি অ্যাফেক্টেড, এবং ওইখান থেকে কিন্তু শুরু হচ্ছে, তারপরে এটা আস্তে আস্তে রাজধানীর মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন পুলিশের যেটা কাজ হচ্ছে, পুলিশকে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। এবং খালি তাই না, আমি খালি বলছি এর মধ্যে ভেরিফিকেশন, সেটা সবথেকে প্রশ্নের মুখে, কারণ বিচারকও কিন্তু সেই প্রশ্নই করেছিল, পুলিশ কি তাহলে পিয়নরা ভেরিফিকেশন করেছিল? তাহলে সেক্ষেত্রে তদন্ত একেবারেই এগোয়নি। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার রাখবো আপনাদের সামনে। ভোটার তো তৃণমূলের ভোটার, তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ, আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, মানে শুভেন্দু অধিকারী বলছে ভোট ব্যাংকের রাজনীতি, এটা তৃণমূলের। আমি একটা কথা এখানে একটু বলতে চাইবো, গতকাল হরিণঘাটা থেকে এক তৃণমূল কর্মী এবং তার শাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সাহায্য করার জন্য। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু লিঙ্ক, মানে এই জাল নথি তৈরি, এই জাল নথি নিয়ে এখানে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে, একটা নাশকতার বড়সড় ছক তৈরি করছে। পুলিশ ভেরিফিকেশন, তাহলে সেটা কোথায়? এটা বারবার কেন প্রশ্নের মুখে পড়বে? এখানে পুলিশ আছে, গোয়েন্দা আছে, তারপরেও একদম এটা তো প্রশ্নের মুখে নিশ্চয়ই পড়বে। কিন্তু তার আগে আমি জাস্ট দুটো তিনটে তথ্য বলি। এক নম্বর হচ্ছে যে এবছর সেপ্টেম্বর মাসে 2024 সালের সেপ্টেম্বরে অন ক্যামেরা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আসামের 4টে জেলায় যা ভোটার সংখ্যা তার থেকে আধার কার্ডের সংখ্যা বেশি। গত বছর 2023 সালে একটা ন্যাশনাল সার্ভে হয়েছিল কোন রাজ্যে কত আধার কার্ড হয়েছে, কত পার্সেন্ট আধার কার্ড তৈরি হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিল্লিতে যা ভোটার সংখ্যা তার থেকে 115% হচ্ছে বেশি হচ্ছে আধার কার্ড। তার মানে যতজন ভোটার আছে তার থেকে বেশি। আসাম পুলিশের সাহায্য নিয়ে কিন্তু বিভিন্ন জঙ্গিদের গ্রেফতার করতে হচ্ছে এই রাজ্যে। আমি তার সঙ্গে সঙ্গে এটাও যোগ করি যে এই যে বাংলাদেশে আমি বললাম এই বাংলার কথা, আপনি আসামে গেলে তাই আমি আপনাকে এটা অ্যাড করলাম। অস্থিরতাটা তৈরি হওয়ার পর এই ইমিডিয়েট বোধহয় 1 মাসের মধ্যেও হবে না,
দিল্লি থেকে 2 দফায় প্রায় 40 জন এরকম ভুয়ো পাসপোর্ট জাল করেছে এবং তাদের ধরা পড়েছে, তাদের প্রত্যেকের পাসপোর্ট ইস্যু হয়েছে দিল্লি থেকে। এইগুলো দেখা গেছে। তাহলে আমি তার এবার মানেটা আপনার হচ্ছে কাছে অন্য একটা তার প্রশ্ন মানেটা করি, হচ্ছে যে বেঙ্গল বোর্ডের নথিটা জাল তার হচ্ছে মানে কি করে? হচ্ছে না ঠিক যেভাবে বেঙ্গল বোর্ডের অ্যাডমিট কার্ড জাল হয়ে এখানে যাচ্ছে। ঠিক যেভাবে আপনি এখানে দেখছেন যে প্রাইমারি সমস্ত নথিগুলো থেকে তারপর লাস্টে পাসপোর্টটা তৈরি হচ্ছে, তার মানে কি একই রকম ভাবে আমি যে 3টে রাজ্য বললাম, এই 3টে রাজ্যের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে দেখুন ওখানে বিজেপি সরকার রয়েছে, ইকুয়ালি জিনিসটা কিন্তু একই রকম ভাবেই হয়তো হচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে আসাম বলুন বা বাংলা বলুন, দুটোই তো হচ্ছে বর্ডার, মানে এখানে বাংলায় তো একটা 2200 কিলোমিটার বর্ডার, আসামে বেশ অনেকটা লম্বা অংশ বর্ডার। এই বর্ডার এরিয়াগুলোতে এই ধরনের কাজ যে ঘটছে, এই কাজগুলো ঘটার পিছনে আমার একটা জিনিস মনে হয় যে ধরুন এখন যে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে দিয়ে দেওয়া হয়েছে, যে আপনি আপনার এলাকাতেই দেখতে পাবেন যেখান থেকে পাসপোর্ট তৈরি করানো হয়, আধার কার্ড তৈরি করানো হয়, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত লোকগুলো যেখানে যেখানে রয়েছে তাদের সঙ্গে কোনো একটা উচ্চতর যারা কর্তৃপক্ষ যাদের কাছ থেকে আধার বলুন তৈরি হয় তাদের কোনো নেক্সাস আছে কিনা, সেই নেক্সাসটাকে খুঁজে বার করতে হবে। প্রথমত বলি যে আসাম নিয়েই যখন কথা তুললো অর্ণব, আসাম গভর্নমেন্ট আছে বলেই বোধহয় আইডেন্টিফাই করা হয়েছে, অথচ এইখানে যে সরকার তারা তাদের বিভিন্ন রকমের মন্ত্রীরা বলছে যে এসো এখানে মাইনরিটি থেকে মেজরিটি করতে হবে, হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, সিদ্দিকুল্লা বলছে যা হয়েছে খুব ভালো হয়েছে। তো এবারে ববি, হুমায়ুন, সিদ্দিকুল্লা এবং তার সবচেয়ে ওপরে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে এসো এখানে এসো। আমি এখানে জাস্ট কয়েকটা ফ্যাক্টস বলতে চাই। দিল্লি থেকে ইস্যু করা হচ্ছে, ডেফিনেটলি দিল্লি থেকেই পাসপোর্ট ইস্যু করা হবে, কিন্তু যদি পাসপোর্ট ভেরিফিকেশনের পুরো যদি প্রসেসটা দেখো, অ্যাপ্লিকেশন হয় অনলাইন, তারপরে কিছুটা পেপার ওয়ার্ক হয়, যে কটা কাগজ দেওয়া হয়, আবার এখানে ওয়েস্ট বেঙ্গলের মার্কশিট না পাস সার্টিফিকেট আছে। বলতে চাচ্ছেন এখানে কেন্দ্রের কোনো দায় নেই? আমি আসছি, আমি খুব অর্গানাইজ মানে পুলিশ ভেরিফিকেশন এরকম প্রশ্নের মুখে সেরকম তো এদিকে একটা ভেরিফিকেশন থাকা উচিত। এক সেকেন্ড আমি বলছি তো, এখানকার যে ভেরিফিকেশনটা হয়, লাস্ট যে স্টেপটা বিফোর ইস্যুইং আ পাসপোর্ট, দুটো জিনিস হয়। এক হচ্ছে লোকাল পুলিশ ভেরিফাই করে, পুলিশটা কমপ্লিটলি কনফিউজড হয়ে আছে, আপাতত আমি পুলিশের কথায় আছি, এবং শেষে পাসপোর্টটা আসে দিল্লি থেকে পোস্ট অফিসে, লোকাল পোস্ট অফিস আবার বাড়ি গিয়ে বা তোমাকে একটা আইডেন্টিটি কার্ড দেখিয়ে পাসপোর্ট নিতে হয়। তো এইরকম ছত্রপতি যেভাবে ভেরিফিকেশন দুতরফেই আছে, দুতরফেই একটা গাফিলতি আছে, এটা প্রকাশ্যে আসছে। আরো একটা বিষয়, আমি আসবো ছত্রপতি আপনার কাছেই আসবো, বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা ঢুকছে কিভাবে? বিএসএফ এর সেই নজরদারি, সীমান্তে সেই নজরদারি, সেখানে একটা প্রশ্নের মুখে, আরে এখানে সেখানে একটা ফাঁক গাফিলতি রয়েছে। আমি একটা কথা বলছি, আমি একেবারে সেন্ট্রাল এজেন্সির না পাসপোর্ট অথরিটি না বিএসএফ কাউর আমি এখানে রেসপন্সিবিলিটি এড়াচ্ছি না। এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছে যে 4000+ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে, সেখানে এখনও 4% ফেন্সিং হয়নি এবং অনেকটা জলজ জমি, সেখানে ফেন্সিং অত ফিজিক্যালি সম্ভব নয়। সেখানে সমীরদা বসে আছেন অনলাইন, উনিও বেটার বলতে পারবেন। বিএসএফ এতটাই অ্যাক্টিভ আছে যে ওখানে কোস্টাল গার্ড নিয়ে পর্যন্ত গার্ড দেওয়া। একেবারে আমি এখান থেকে কিন্তু এক সেকেন্ড, একেবারে এই হলো অ্যাক্টিভের নমুনা। একের পর এক প্রবেশ অনুপ্রবেশকারীদের তাদেরকে এখনো গ্রেফতার করা চলছে। সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আজকে দেখি যে একটা সব টার্গেট হয়ে গেছে বিএসএফ এবং অন্যরা, এনিবডি কামিং অ্যান্ড হ্যাভিং এ পাঞ্চ। যাই হোক, আমি মেনে নিচ্ছি যে বিএসএফ এর যারা রয়েছে তাদের গাফিলতিতে বেশ কিছু লোক ঢুকেছে, মানছি নয়, আমি আলোচনার সপক্ষে নিয়ে আসছি। একটা ধরুন, যে লোকটি বাংলাদেশের সীমান্ত কোনোভাবে ক্রস করে কলকাতা কিংবা যে কোনো জায়গায়, পুলিশের দায়িত্বটা কি? আজকে পশ্চিমবঙ্গে 10 বছর ধরে কাপড়ের ব্যবসা করছে, তাকে কে ঢুকিয়েছিল? এবং সেই যে একটা নিয়ম হয়তো আছে আমি জানি, যে কোনো সেন্সেবল এরিয়া মানে সেন্সিটিভ এরিয়া, সেখানে প্রত্যেকটা হোটেলে যদি কেউ নতুন কেউ আসে তাহলে তার বায়োডাটা ডিটেলসটা নিয়ারেস্ট থানায় জমা দিতে হবে, তা নাহলে তাকে রাখতে দেওয়া হবে না। আমি সলিল হয়তো ভালো করে বলতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে জায়গাগুলোতে দেওয়া, নাম বললে যে কদম্বগাছি, এবং তারপরে হচ্ছে ওখানে যারা রয়েছে ভোটার কার্ড তৈরি হয়েছে পঞ্চায়েত, তাহলে এই যেসব রাত এই কাজে লিপ্ত হয়েছে, আমি একজন নাগরিক হিসাবে আমি দাবি করব তাদের ইমিডিয়েটলি সাসপেন্ড করে দেওয়া হোক, এবং তাদের সে পঞ্চায়েত, তাদের পঞ্চায়েতে যে রয়েছেন যাদের নামে এইসব আসছে, যদি প্রাইমা ফাসাই থাকে তাহলে তাদেরও ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। অন্য আঙুল তুলনা আমি একটু বলে নিই। তারপরে সেটা হচ্ছে
যে এই যে আমাদের দিক থেকে যে গাফিলতিটা, যেটা আজকে পুলিশ কমিশনার বললেন যে আমরা এই ইয়ে করেছি, why this could have not been issued long time ago? Why the people has not been sensitized? Particularly বর্ডারে যে রাইটলি বলেছে যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো, ওয়েদার ইট ইজ 24 পরগনাস আর আদাতে যে নদিয়া, আজকে এই জায়গাগুলো ভালনারেবল। What action has been taken by the particularly central government? একেবারে শরীরবাবু, আমি আপনার কাছে পরবর্তীতে আবারও আসবো। তৃণমূল বারবার এই জায়গায় অভিযোগ করে যে সীমান্তে বিএসএফ সেনা সেভাবে কাজ করছে না বলে এভাবে অনুপ্রবেশকারীরা চলে আসছে। বিএসএফ কাজ করছে সীমান্তে থেকে, তার জন্য আমরা নিরাপদে রয়েছে, এটাও খুব সত্যি কথা, কিন্তু একটা গাফিলতি, একটা ফাঁকফোকর কোথাও গিয়ে থেকে যাচ্ছে, এই প্রশ্নও কিন্তু উঠছে, এবং সেটা আছে কি নেই সেটাও আমাদেরকে দেখতে হবে, অবশ্যই সবাইকে খতিয়ে দেখতে হবে। আমি এখান থেকে সরাসরি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল বারবার যে অভিযোগটা করছে যে সীমান্তে বিএসএফ সেভাবে কাজ করছে না, মানে নজরদারি বিএসএফ এর সেভাবে নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীরা চলে আসছে, কিন্তু আরেকটা বিষয়, পুলিশ কি করছে? খাগড়াগড়ের ঘটনা আমরা দেখেছি, তারপর অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও অন্য রাজ্যের পুলিশের থেকে টিপ পাওয়ার পর এই রাজ্য থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। অবশ্যই একটা যে প্রশ্ন বারবার সামনে আসছে যে তাহলে জঙ্গিদের সেফ হেভেন হলো পশ্চিমবঙ্গ। দেখুন, এই সমস্যাটা বহুদিনের। আমি আপনাকে বলছি, ইউপিএ গভর্নমেন্ট, শ্রীপ্রকাশ জয়সওয়াল ইউপিএ গভর্নমেন্টের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স ছিলেন। উনি 14 জুলাই 2004 পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন 12 মিলিয়ন, সেই সময় মানে 1,20,00,000 বাংলাদেশি ভারতে আছে, তার মধ্যে 57 লক্ষ আছে পশ্চিমবঙ্গে। অথচ দেখুন, এই এত বাংলাদেশি ধরা পড়ছে এখানে ওখানে, পশ্চিমবঙ্গে একজনও ধরা পড়েনি। অর্থাৎ ধারাবাহিকভাবে এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক প্রশাসন, তারা এদের এই যে অনুপ্রবেশকারী, এদেরকে ভোট ব্যাংক হিসেবে ট্রিট করেছে, যার ফলে এই ফিরহাদ হাকিম 14ই ডিসেম্বর যেই কথাটা বললেন যে আমরা 33% আছি কিন্তু আমরা মেজরিটি হয়ে যাব, অর্থাৎ তাদের ইচ্ছাই হচ্ছে, রাজনৈতিক যে কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা হচ্ছে এই যে ইনফিল্ট্রেটর আরও বেশি নিয়ে এসে পশ্চিমবঙ্গটাকে একটা সেফ হেভেন তৈরি করব ইনফিল্ট্রেটর দিয়ে। তাহলে আমরা সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কে কি করবে? এইবার আসুন, যে এই যে তৃণমূল বলছে এতদিন ধরে এইটা করছে সে করছে, পুলিশ এতদিন কিছু জানতো না? এই যে এত বড় চক্র চলছে, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইরকম হচ্ছে, এত কিছু ঘটনা ঘটছে, এই কোনো কিছু পুলিশ জানতো না, আজকে হঠাৎ উপর থেকে আমি স্যারের কথার সহমত হয়েও একটা কথা বলছি। এই যে উনি সংখ্যাটা বললেন, যেটা ইউপিএ গভর্নমেন্টের সময় যিনি কেন্দ্রীয় নেতৃত্বে মন্ত্রিত্বের তরফ থেকে যিনি বলেছিলেন, এই যে ইনফিল্ট্রেশন, এই নতুন করে ইনফিল্ট্রেশন কিন্তু 1971 সালেও কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ ওখান থেকে এখানে এসেছিল। আর ফিরহাদ হাকিমের প্রসঙ্গকে এনে যেটা উনি কথাটা বললেন, সেটা আমার কাছে খুব কন্ট্রাডিক্টরি লাগলো এই জন্য যে যারা ইনফিল্ট্রেট করে ওপাশ থেকে এসেছে তার একটা বড় অংশই হচ্ছে হিন্দু। আর আপনি যদি এখন এই মুহূর্তে বলেন যে ফিরহাদ হাকিম বলেছেন যে আমাদের এখান থেকে বেড়ে যাবে সংখ্যা, সেটা তো তাহলে পুরোপুরিভাবে সেটা একটা আমাদের এখান থেকে যারা মাইনরিটি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, সেখানে দুটো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আসছে তো হিন্দু বেশি, হিন্দুরা আসছে শরণার্থী হয়ে, ওখানে অত্যাচারিত হয়, ওরা সংজ্ঞায় দিন, আপনি সংজ্ঞা যাই দিন, তাকে শরণার্থী বলুন, আপনি অনুপ্রবেশকারী বলুন, আপনি যাই বলুন, সংজ্ঞা আপনি যাই দিন, আমি সংজ্ঞাটা বলছি, আমি পার্সেন্টেজ বলছি, ওখান থেকে যারা আসছে তার বড় একটা, আমি আপনার কথাকে মানছি, মেনেই বলছি যে এই যে আপনি বলছেন কথাটা, এখানে আপনি শরণার্থী আর অনুপ্রবেশকারী বলবেন না। আমি বলছি এখানে যারা আসছে, ফিরহাদ হাকিম যখন বলেন 33% সারা ভারতে আছে, পশ্চিমবঙ্গে আছে, এবং সারা ভারতে 17%, আমরা এর পরেও বলছি উপরওয়ালার কৃপায় আমরা মেজরিটি হয়ে যাব, এই কথা বলেন যখন, কিসের ভরসায় বলেন? কিসের ভরসায় বলেন? তাহলে হয় উনি মনে করছেন যে খুব অল্প কিছুদিনের মধ্যে এমন প্রোডাকশন রেট বেড়ে যাবে যে মেজরিটি হয়ে যাবে, যেটা সায়েন্টিফিক্যালি সম্ভব নয়। তাহলে উনি ভাবছেন যে এই 963 খুলে দেবো, তারা চলে আসবে। বললাম যারা এসছে, আপনি জাস্ট সংখ্যা এবং পার্সেন্টেজটা দেখুন, পার্সেন্টেজ দেখলে একটা বড় অংশটাই হচ্ছে হিন্দু ওপাশ থেকে আসা। আরে হিন্দুরা শরণার্থী, তাহলে এখানে এই কথাটা তো কোনো মানে হয় না। তাহলে এই কথাটা কেন বারবার তাহলে যে অভিযোগগুলো আসছে বারবার ধরা পড়ছে, এত রোহিঙ্গারা এরা কারা? তারা তো শরণার্থী নয়। এই অভিযোগগুলো এবং এই প্রশ্নগুলো তো সামনে আসছে।